যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছে যে ডিপ স্টেট তাদেরকে এক ধরনের প্রস্তাব দিয়েছিল, একটা নীল নকশাও দিয়ে দিয়েছিল সাথে। তো সেই নীল নকশা তারা হজম করতে পারে নাই কেন? তারা তো চেয়েছিল যোগ্যতা নাই হতেই পারে, যোগ্যতা নাই সেটা হজম করতে পারে নাই। কারণ ওই যে ইউনূস সরকার তো হচ্ছে না ঘাটকা না ঘেরকা, মানে এরকম একটা অবস্থায় উনি দেশটাকে রেখে দিয়ে চলে গেছেন। উনি ওই যে বারবারই বললাম, উনি সবচেয়ে বড় ক্ষতি করে গেছেন, সেটা হচ্ছে গণভোটকে আগে করেন নাই। উনি গণভোট আর মানে সংসদীয় ভোট একই দিনে করে গেছেন, যেই জন্য এই যে বিএনপি কে আমি এখনই সমালোচনা কেন করবো এই প্রশ্নের উত্তর একদম স্পেসিফিক বলে দিচ্ছি। আপনি সালাউদ্দিন সাহেব যে মিথ্যা কথা বলেন এটা নিয়ে তো ট্রল হয়, মানে কি ওটা তো ভিডিও ট্রল হয়, তার মানে ভিডিও তার এআই তে বানায়, ট্রল হয় নাই। এগুলো তো উনি বলেছেন, সেই সময়কার টিভি মিডিয়া এবং সব প্রিন্ট মিডিয়াতে আসছে যে সালাউদ্দিন সাহেব বললেন যে আমরা জুলাই সনদের এগুলো মানি এবং এগুলো করব। তার মধ্যে প্রথম জিনিসটাই তো করতে হবে যে ওনাকে 180 দিনের মধ্যে এই সংসদীয় যে দলিল, এই দলিল চেঞ্জ করতে হবে, সংবিধান চেঞ্জ করতে হবে। এই সংবিধান চেঞ্জের ব্যাপারে তো উনি প্রথম দিন থেকে অস্বীকার করে আসতেছেন। এই অস্বীকারই তো আমাদেরকে ওনার সমালোচনা নিয়ে আসছে। আমরা তো একদম ডে ওয়ানে একদম মানে মুখ ঝাঁঝায় মানে রেডি হয়ে বসেছিলাম না যে ওনাকে মানে আমরা সমালোচনা করব। আমি আপনাকে আমার ইলেকশনে কতদিন পরে আমাকে আপনি টকশোতে কথা বলতে দেখেছেন। আমি যখন অপেক্ষা করতেছি যে ওনারা কি করেন দেখবো, কিন্তু ওনারা যে যে জিনিসগুলো করেছেন সবগুলো তো উল্টা দিকে হাঁটতেছেন। ওনারা তো ইন্ডিয়ার দালালি করার যে পথ, সেটা তো হচ্ছে আমি বারবারই সমালোচনা করেছি যে এই সংবিধানটা ইন্ডিয়ার রয়ের একটা টেমপ্লেট বুক, এবং সেইভাবে আমাদের সংবিধানকে বানানো হয়েছে যাতে ওরা ওদের ক্ষমতা ব্যবহার করতে পারে, ওদের এই হ্যাজিমোনিয়াল জিনিসটাকে রাখতে পারে। সেই জন্য 72-এর সংবিধানটাকে আমরা চেঞ্জ করতে বলেছি। আর এখন তোলা হয়েছে কি 72-এর সংবিধান যারা বৃত্তি করবে তারা 71-কে বিশ্বাস করে না। এইগুলো হচ্ছে ওই যে মানে নিজেদের অপরাধগুলো ঢাকার একটা রাস্তা। এই 71-কে বিক্রি করার একটা রাস্তা শেখ হাসিনা 16-17 বছর করে গেছে। এখন আবার সেই আগের পার্টির মতো এই বেহায়ার মতো বিএনপিও সেই একই জিনিস নিয়ে আছে। এই বেহায়াপনাগুলোর থেকে বেরোতে হবে। বের হয়ে সংবিধান ছুঁড়ে ফেলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি তো সব সমস্যার সমাধান একদিনে হবে তা বলছি না, অ্যাটলিস্ট তো আমরা শুরুটা করতে পারবো। আমরা তো শাসন ব্যবস্থায় স্বাধীনতা চাই। আমরা এই যে সেনাবাহিনীর জেনারেল কে হবে এটা কেন সংসদের মন্ত্রী আর ইয়েরা ঠিক করে দিবে? ওয়াই? তার যোগ্যতার ভিত্তিতে হবে। এই যোগ্যতার একটা মাপকাঠি সিস্টেম থাকবে। সংসদ মানে আমাদের জেনারেল সাহেবদের ছেলেরা বিএমএ তে যে ফার্স্ট হইতেছে, দেখি আজিজ সাহেবের ছেলে ফার্স্ট হয়, এই মুজিব যে পালায় গেছে ডিজিএফ এর ডিজি ছিল তার ছেলে যে আমাদের সেনাবাহিনীতে ফার্স্ট হয়। এই যে মানে ওখানেও যে একটা মানে এদের যে একটা ইয়ে তৈরি হয়ে গেছে, একটা ধারাবাহিকতা তৈরি হয়ে গেছে যে মানে যে কাছে টাকা থাকবে, যে যত বেশি দালালি করতে পারবে, যে যত বেশি দেশ বিক্রি করতে পারবে তাকে তত বেশি উন্নতি দেওয়া হবে। কিন্তু কোথায় উল্টা হওয়ার কথা ছিল? পুলিশের একজন যিনি ঘুষ খায় নাই, যে সারা জীবন মানে তার ড্রসিয়ারে কোনো দাগ নাই, সেই লোকটার হওয়ার কথা আইজিপি। কে আইজিপি হচ্ছে? বাহারের মতো লোক, যাদের সাথে কন্ট্রোভার্সিয়ালিটি আছে, যে বিডিআর এর ঘটনা নিয়েও এরকম কন্ট্রোভার্সিয়াল লোকগুলোকেই পদায়ন করা হয়েছে। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা রাখা হয়েছে জেনারেল জাহাঙ্গীরের মতো, যার সাথে আমি একদম পরিষ্কার ভাবে বলছি যে 2005 সালে তার থেকে আমি দেখেছি তার সাথে রয়ের সম্পৃক্ত আছে। তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। কে উপদেষ্টা বানাইছে? এই ওয়াকারুজ্জামান সাহেবই বানাইছেন। কারণ তারা তো পুরো সিস্টেমটাকে কলাপস করে রাখছিলেন। ইউনূস সাহেবকে সমালোচনা তো আমি পুরোপুরি করতে পারতেছি না, কারণ আমি তো দেখতেছি তার পিছনে একটা ছায়া সরকারই বসেছিল, এবং সেই ছায়া সরকার চালাইতে হচ্ছে তারেক সিদ্দিকীর একদম কন্ট্রোল, 100% কন্ট্রোল পাওয়ার ছিল। কে কোথায় কি করবে আর কি কোথায় করবে না, কোন সচিবালয় থেকে কোন চিঠি যাবে কোন চিঠি যাবে না, সকল কিছু তারা কন্ট্রোল করছে। ইভেন এই ইলেকশনে তারা কন্ট্রোল করছে। এখন বর্তমান সরকার তারা কন্ট্রোল করতেছে। আমরা তো আসলে স্বাধীনতা পাই নাই। আমরা 24-এ যে আশা নিয়ে এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো ধারাবাহিকতা হয়েছে, তার ফলপ্রসূ কোথায়? ফলপ্রসূ হচ্ছে আমি দেশ থেকে আমার জানের মানে মায়া থাকতে হলে আমাকে দেশের বাইরে যে কথা বলতে হবে। আমি দেশের ভিতরে থেকে আর কথা বলতে পারি নাই। আপনার মতো এখন বাইরে থেকে এসে টকশোতে কথা বলতে হচ্ছে। হোয়াই? দিজ আর দ্য সিস্টেম, যে সিস্টেমগুলোকে ওনারা এখনো ক্যারি করেন। এখনো পর্যন্ত তারেক সিদ্দিকীর বিচার হয় নাই। এখনো পর্যন্ত ওই সময় যারা গুম খুনের সাথে জড়িত হয়েছিল তাদের বিচার হয় নাই। এখনো পর্যন্ত বিডিআর এর বিচার হয় নাই। যতদিন না এই বিচার হবে, বিচার প্রক্রিয়া পরিষ্কার হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এটা হচ্ছে আমারই মোটিভেশন। আমি মনে করি এভাবে আমাকে আন্দোলন করে যেতে হবে, দেশের লোককেও আন্দোলন করে যেতে হবে। আর এই পরিবারতন্ত্র থেকে যদি না বের হন, ওনারা যদি জাতীয় নেতা যদি হতে চান, তাহলে ওনাদেরকে এই পরিবর্তনের সাথে একসাথে হাঁটতে হবে। এই জন্যই বললাম যে বিএনপি সরকার সমালোচনা করবো না। ওনারা কাজ করে দেখা কেন সমালোচনা করবো? ওনারা ভালো করলে আমি বলবো না?
আমি কি জামাত ইসলামের সমালোচনা করবো না? জামাত ইসলাম তো এখন সবচেয়ে বেশি আমার কাছে কন্ট্রোভার্সিয়াল হয়ে দাঁড়ায় আছে। কেন কন্ট্রোভার্সিয়াল আছে? তারা একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। তুমি আমার কথা হচ্ছে পরিষ্কার, আপনার কাছে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো আপনি পরের দিন আবার সংসদে যে দাঁড়াবেন কেন? সংসদ বর্জন করেন। 100% ইঞ্জিনিয়ারিং তো সবার ক্ষেত্রে ওই যে ভাগ বাটোরাও হয়েছে না, মানে ইঞ্জিনিয়ারিং তো আর একা বিএনপির জন্য হয় নাই, ইঞ্জিনিয়ারিং তো হয়েছে জামাতের জন্য হয়েছে, এনসিপির জন্য হয়েছে। এখন ওনারা দাঁড়ালে তো ওনারা তো মানে কেন তাহলে ওই যে ওনাদেরকেও আমরা ছুড়ে ফেলে দেব? আমরা মানুষ তো মানুষ, আমরা আমরা সহ্য করতেছি, তার মানে সহ্য করতে মানে এই নয় যে আমি সবকিছু ওনাদের অন্যায় সারা জীবনই মেনে নিয়েছি। আমি কোনোদিনই ওনাদের অন্যায় মানি নাই। আমি অন্যায়ের প্রতিবাদ করছি, আমি এখনো করব, পরেও করব। জামাত ইসলামী যদি কোনোভাবে টের পাই যে ওনারও ওই যে ইন্ডিয়ার সাথে হেজমনির কোনো লেজুর তৈরি হয়েছে, তাহলে ওনাদেরকেও আমরা ধরে একদম আছাড় দিয়ে ফেলাই দেবো। ওনাদেরকেও যে আমরা রেখে দেবো তা তো না। এখনো টের পাননি ওনাদের মানে ইন্ডিয়ার সাথে কোনো কিছু আছে কিনা? মানে ওনারা তো এখন পর্যন্ত গণভোটকে আমাদের পক্ষে কথা বলতেছেন। যেদিনকে কথা বলবেন ওদিনকে ধরবো, যেদিনকে উনি বলবেন। গণভোটে হচ্ছে আসল প্রমাণ, গণভোটে হচ্ছে যে বাংলাদেশের মানে সমস্ত কিছু প্রমাণ। যে এছাড়া তো আর আমাদের কাছে কিছু নাই। আমরা এতদিন পর্যন্ত এই গণভোটে যেগুলো লেখা ছিল সেই শর্তগুলো, মানে হ্যাঁ নাই শর্ত না শর্তগুলো আপনি দেখেছেন? মানে ওইগুলো সব কিছুই কি ঠিক ছিল যে বাংলাদেশের পক্ষে? অ্যাটলিস্ট আমাদের জনগণের পক্ষের কথাগুলো ছিল। মেজর মেজর স্ট্যাক গুলো তো হচ্ছে আমাদের পক্ষে। আমরা সবচেয়ে প্রথম যেটা বের হয়ে আসতে চাইছি সেটা হচ্ছে শাসন ব্যবস্থায় এক নায়কতন্ত্র জিনিসটা তৈরি করা দেওয়া যাবে না, আর একটা ফেসিস্ট তৈরি করতে দেওয়া হবে না, যাতে ফেসিস্ট হয়ে রাত দিন গুম করা যায়, ইচ্ছা মানুষকে তুলে নিয়ে আসা যায়, খুন করা যায়, যাকে তাকে মেরে ফেললে তাদের বিচার হয় না। মানে শাপলা চত্বরের মতো জায়গায় হাজার হাজার লোক মারার পরে এটা কোনো মিডিয়াতে প্রকাশ হয় না, মানে বস্তায় করে মানুষ নিয়ে যে কবর দিয়ে পুঁতে দেওয়া হয়, সেটার কোনো ইতিহাস লেখা হয় না, বিডিআর এর ঘটনার সঠিক ইতিহাস বের হয় না। এইগুলো তো আমরা দেখে আসছি, এবং সেই জিনিসটাকে রিপিট চাই না। এই রিপিট চাই না বিধায় তো গণভোটকেই শুধু আমরা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি, যাতে এরকম সেম ক্ষমতায়ন যাতে কেউ না হয়। কিন্তু আপনাদের তো এখানে আমাদের আসলে গণভোটের মধ্যে কি ছিল, গণভোট নিয়েও তো ডক্টর ইউনূস সরকারের এক ধরনের ফাঁকিবাজি ছিল, তাই না? তো সেটা যে গণভোটের সব পয়েন্ট গুলোই যে মানুষের পক্ষে ছিল, দেশের পক্ষে ছিল, তারপরে এরকম আবার গণভোটের যে রায়টা সেটা মেনে নিলে বা সংবিধান সংস্কার হলে অন্য একটা সরকার এসে বলবে না যে আমরা এটাকে ছুঁড়ে ফেলে দিব, এটা হচ্ছে যে এক ধরনের ফেসিবাদী। আমি আপনাকে এক কথায় উত্তর দিতে পারি, সেই এক কথা উত্তরটা হচ্ছে একটু নেপালের দিকে তাকায় দেখেন। নেপালে আমাদের মতোই বিপ্লব হয়েছে, নেপালে একটা বিপ্লবী সরকার তৈরি হয়েছে, আর আমাদের দেশে কি হয়েছে? উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন। নেপালের মতো দেশে ওই সরকার ওদেরকে ছুড়ে ওই যে পানির মধ্যে যেরকম মন্ত্রী মিনিস্টারকে ছুড়ে ফেলে দিছে, আমরা আর ছুটতে পারি নাই। কেন পারি নাই? কারণ ওয়াকার সাহেব বাঁচায় রাখছিলেন। ওয়াকার সাহেব ওই দিনকে বিকাল বেলায় আমি নিজের চোখে দেখেছি, গাড়ির মধ্যে মির্জা ফখরুল, এই আসিফ নজরুল, এরা ক্যান্টনমেন্ট থেকে বেরোচ্ছে। ওনারা সারাদিন ধরে ওখান থেকে সঙ্গীত লিখে নিয়ে আসছেন। ওই সঙ্গীত আমরা 2 বছর ধরে পড়ছি। ইউনূস সরকারের সরকার, ইউনূস সরকারের সরকার তো ইউনূস সরকারের সরকার ছিল না, ওটা তো সেই একই ওই ইন্ডিয়ার দালালের সরকার ছিল। তো ওই সরকারকে তো আমি আসলে হ্যাঁ, কিন্তু আমাদের দাবির চোটে যতটুকু উদ্ধার করতে পারছি সেটা হচ্ছে একটা গণভোট, এবং এই গণভোটের মাধ্যমে এই জন্য তো আমি আপনার প্রত্যেকটা নেপালের তরুণরা যেরকম ছিল আমাদের তরুণরা তো সেরকম, আমাদের তরুণরা তো ক্ষমতা টাকা এগুলোর পেছনেই দৌড়ানো শুরু করেছে। এই যে দৌড়ানো শুরু করে, আচ্ছা আপনার এই বক্তব্যটা বারবার নির্বাচনের জন্য আবার তারা ভোটে জেতার জন্য আবার তারা তো ভোটে জেতার জন্য জামাতের আশ্রয় দরকার ছিল না। তারা শুরু থেকেই যদি তারা সেরকম, শুরুতেই তো মানুষ তাদেরকে অনেক ভালোবাসতো, এই ভালোবাসাটা চলে গেছে। এক্স্যাক্টলি, আমি আপনার এইখানে আপনার টক শোতে আমি সবচেয়ে বড় সমালোচনা করেছিলাম যে এনসিপির যদি কোনো সবচেয়ে বড় ভুল হয়ে থাকে, সেই ভুলটা ওই সময় ছিল হচ্ছে জামাতের সাথে অ্যালাইনমেন্টে করে যাওয়া। তারা ব্যক্তিগতভাবে একলা যদি মানে ইলেকশনে আসতো, সেখানে আমি একটা ইলেকশনকে আমি মনে করতাম যে তারা তাদের নিজস্ব যোগ্যতা প্রমাণ করছে। কিন্তু বিএনপি যেভাবে ওই যে ইলেকশন মেকানিজম তো আসলে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং হয়, ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা হচ্ছে একটা ক্ষমতাবান লোককে আপনার সামনে যদি দেখায় দেওয়া হয় যে এই লোকটাই ক্ষমতাবান, যেমন ধরেন সে তারেক রহমানকে যখন এয়ারপোর্ট থেকে নামানো হলো, সারা রাস্তা ধরে হাজার হাজার আর্মি নামাই দিয়ে, আর্মিকে দিয়ে গার্ড অব অনার দিয়ে, আর্মি তাকে প্রত্যেকটা মানে ভাষণের সময় গার্ড দিচ্ছে, এসএসএফ দিচ্ছে। আপনি কি কোনো এনসিপি নেতাকে এই এই ক্ষমতার ব্যবহার করতে দেখেছেন নাকি? বলেন তো। তার মানে হচ্ছে মানুষের গিলাই দেয়া হয়েছে, এই তোমার নেতা। এই গিলাই দেয়াটাও একটা ইঞ্জিনিয়ারিং।
এবং এই ইঞ্জিনিয়ারিংটা করেছেন ওয়াকারুজ্জামান সাহেব, ওনার সমালোচনা, এবং এই ইঞ্জিনিয়ারিং এর প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন হচ্ছে এই তারেক সিদ্দিকী সাহেব। তাদের নামগুলো আসে না, কারণ তারা সাধু বাবা হয়ে মানে ক্যান্টনমেন্টে বসে আছেন। এই লোকটার জন্য দেশটা মানে আমাদের রসাতলে গেল। এই লোকটা মানে এই মানে যদি একজন সেনাপ্রধান হিসেবে সত্যিকারে কাজ করতে, তাহলে ওই দিনকেই ওই রাত্রেবেলায় বিপ্লবী সরকার তৈরি করার জন্য উনি নিজেই একটা উদ্যোগ নিতেন যে একটা বিপ্লবী সরকার হবে এই দেশে, আর এই দালালি সরকারগুলো আর হবে না। কিন্তু উনি 5 দিন ধরে 3 দিন ধরে উনি ওখানে বসে মেকানিজম করে ওই সেই একই তারেক সিদ্দিকীর প্রেসক্রিপশন অনুযায়ী যাদেরকে যেখানে বসানো দরকার তাদেরকে বসাইছেন, এবং সেইভাবেই আমরা এই 2টা বছর সাফার করছি, করে আমরা আবার ওইরকমই একটা ইলেকশন পাইছি। এখন ইলেকশনের পরে আবার এই সালাউদ্দিন আহমেদের মতো ইন্ডিয়ান দালাল পাইছি, এই খলিলের মতো দালালি পাইছি, এবং এইটার জন্য আবারও আন্দোলন করে যাচ্ছি। তার মানে সবচেয়ে বড় যদি দোষারোপ বলে, আমি তো সবসময় বলবো যে সবচেয়ে বড় দোষারোপ হচ্ছে আমার ইউনিফর্মের লোক। আমরা যারা ইউনিফর্মের লোক, আমরা সবচেয়ে বড় বেঈমান। আমরা সবচেয়ে দেশের সাথে প্রথম বেইমানি করছি। আমরা 2009 সালে আমাদের নিজেদের অফিসারদেরকে মেরে ফেলছি, আর দাঁড়া এখানে হাততালি দিছি, টিভিতে দেখছি। আমরা হচ্ছে সবচেয়ে বড় বেইমান জাতি। আমরা জাতির মধ্যে যদি প্রথম বিচার করা হয়, তাহলে আমাদের ইউনিফর্ম লোককে ধরে সবার সামনে শুট করে মেরে ফেলা দেওয়া উচিত, কারণ আমরা নিজেরা আমাদের দায়িত্ব পালন করি নাই। এবং সেই কারণে এত বড় এই নেতাগুলো তৈরি হয়েছে, এই দুষ্ট চক্র নেতাগুলোর এত বড় গলাবাজি আজকে হয়েছে। এই গলাবাজি কখনোই হতে পারতো না যদি একটা সেনাবাহিনীর অফিসার এই অস্ত্র তুলে বিদ্রোহ করে এই জিনিসটা করতে পারতো। কিন্তু বিদ্রোহ করছে কি, ওই যে মানে একজন আরেকজনের পিছন লাগে আছে, মানে আমার পিছনে আমার ভাই লেগে থাকে। আমার ঘরে যদি ইট মারে, তাহলে আমার ঘরের লোকই মারে, আমার ঘরের লোক ওই বাইরের লোক এসে মারার সাহস হয় না। জলসিঁড়িতে আমার বাসায় যে মারছে, ভাঙচুর করছে, ওনাদের চোখের সামনে দিয়ে করছে, ওনাদের চোখের আড়াল দিয়ে করে নাই। তার মানে ওনাদের পরামর্শ নিয়েই করেছে। তো এইগুলো তো মানে আমাদের দুর্ভাগ্য। আমরা আমাদের নিজেদেরকে ওন করি না, আমাদেরকে বাইরের লোককে এসে ওন করে দেবে নাকি?